আসসালামু আলাইকুম। আমাদের একটা ধারণা আছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ব্যালট স্টাফিং বা ভোট রিগিং। অর্থাৎ এটা খুবই স্থূল একটা ব্যাপার। কেউ যে ব্যালটে অবৈধ সিল মেরে সেটা বাক্সে ফেলে দিবে। অথবা আমরা যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই শব্দ যুগল এই টার্মটার কথা চিন্তা করি, তখন আমরা মনে করি যে কেউ হয়তো ভোট গণনায় ঝামেলা করবে, ভোটের ফলাফলটা পাল্টে দিবে। এই ধরনের যে স্থূল বিষয় আছে সেই বিষয়গুলোকে আমরা মনে করি যে ভোটের কারচুপি। আমরা যদি এই একটা স্থূল বিষয়গুলোকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা হিসেবে ধরে নেই, তাহলে 2026 সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটাকে আমাদেরকে মোটা দাগে ফ্রি অ্যান্ড ফেয়ার বলতে হবে। এখানে 30-40টা মতন আসনে আপনার ভোটে খানিকটা এদিক ওদিক হয়েছে বলে অভিযোগ আসছে, এবং সেই ধরনের এদিক ওদিক না হলেও ভোটের ফলাফল আসলে কিরকম হতো সেটা এখনো নিরূপণ করার মতন পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়টা বা ভোটে প্রভাব, অনৈতিক অবৈধ প্রভাব খাটানোর বিষয়টা এত স্থূল বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ না। আমরা যদি এই সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে জামাত এনসিপি জোটের ফলাফল বিচার করি, তাহলে আমাদেরকে প্রথমেই স্বীকার করতে হবে যে জামাত এনসিপি জোট প্রচুর ভোট পেয়েছে। প্রায় 3 কোটি ভোট জামাত এনসিপি জোট পেয়েছে। এটা কোনোভাবেই কম ভোট না। দেশের প্রায় 40% ভোটার জামাত এনসিপি জোটকে ভোট দিয়েছে। জামাত ঐতিহাসিকভাবে 12 থেকে 15% ভোটের দল ছিল, সেইখানে জামাত এবং জামাত জোট আপনার 40% ভোট পেয়েছে। এটা অবশ্যই জামাতের জন্য বিরাট একটা রাজনৈতিক উত্থান। জামাতের যে সঙ্গী জুলাইয়ের দল এনসিপি, সেও প্রমাণ করে দিয়েছে যে কয়েকজন ফেস আছে শুধু, তার কোনো গণভিত্তি নাই, এই বিষয়টাও সত্য না। বরঞ্চ জোট করার মাধ্যমে এনসিপিও রাজনীতির ময়দানে স্থায়ী খেলোয়াড় হিসেবে নিজের স্থান তৈরি করে নিয়েছে। কিন্তু জামাত এনসিপি জোটের প্রত্যাশা কি শুধু এটাই ছিল? জামাত কি চেয়েছিল মাত্র 68টা সিট নিয়ে সে পার্লামেন্টে যাবে, প্রধান বিরোধী দল হবে? এনসিপি কি চেয়েছিল যে মাত্র 6টা সিট সে পাবে? জোট কি মাত্র এই 77টা সিট নিয়ে সে কি সন্তুষ্ট থাকার কথা ছিল নির্বাচনের আগে? আমরা যদি সেদিক থেকে বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে জামাত এনসিপি জোটের আসলে আরো ভালো ফলাফল করার প্রত্যাশাটা ছিল, কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ হলো না। পূরণ না হওয়ার কারণগুলো কি? কারণ কি শুধুমাত্র একটাই? না। প্রত্যাশা পূরণ না হওয়ার প্রথম কারণ জোট গঠনে যেই দীর্ঘসূত্রিতা, যেই দেরি হওয়াটা। জোট যদি নভেম্বর ডিসেম্বরের শুরুর দিকেই এটা যদি ফাইনালাইজ হয়ে যেত, তাহলে জোটের মধ্যে জেলিংটা ভালো হতো। তৃণমূল পর্যায়ে জোট নিয়ে অনেক কনফিউশন ছিল, অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, বোঝাপড়ার অভাব ছিল, যেগুলো আমরা দেখেছি যে আর্লি ফেব্রুয়ারি পর্যন্ত পারসিস্ট করেছে। অনেক জায়গাতে, অনেক জায়গাতে তো সলভই হয় নাই। বেশ কয়েকটা আসনে জোটের মধ্যকার দ্বন্দ্ব সলভই হয় নাই। সেখানে দেখা গেছে যে জামাতের প্রার্থী আছে, এনসিপির প্রার্থীও আছে। জোট থেকে বারবার বলা হচ্ছে যে এনসিপির প্রার্থী হচ্ছে জোটের প্রার্থী, কিন্তু তারপরও জামাতের প্রার্থী উইথড্র করে নাই। সেও আড়ালে বা অনেকটা প্রকাশ্যে এসে তার নিজের প্রচারণা চালিয়ে গিয়েছে। জোট গঠনের বিষয়টা এটা যদি শুরুতে হতো তাহলে ভোটের ফলাফলটা খানিকটা হলে অন্যরকম হলে হতে পারত। দ্বিতীয় যে বিষয়টা ভোটের ফলাফল, বর্তমানে যে ফলাফলটা এসেছে সেই ফলাফলটা তৈরি করতে ভূমিকা রেখেছে, সেটা হচ্ছে বিএনপি জোটের প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট তারেক রহমান, জামাত জোটের প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট শফিকুর রহমান। এটা বাহ্যত বোঝা গেলেও বা আমরা ধরে নিলেও এইটা কখনো জোটের তরফ থেকে সুস্পষ্টভাবে প্রচারণা চালানো হয় নাই। বিএনপি যেভাবে তারেক রহমানকে মধ্যমণি বানিয়ে, তারেক রহমানকে সামনে রেখে প্রচারণা চালিয়েছে, জামাত জোট কিন্তু শফিকুর রহমানকে কেন্দ্র করে, শফিকুর রহমানের ব্যক্তি ইমেজ ব্যবহার করে সেভাবে প্রচারণা চালায় নাই। 3 নম্বর ব্যাপার, বিএনপি ভোটের মাঠের বাস্তবতা বুঝতে পেরেছে।
বিএনপি বুঝতে পেরেছে যে ভোট উইনিং প্রমিসেস গুলো কি কি, ক্যাম্পেইন কিভাবে পরিচালনা করতে হয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, বিএনপির এই তিনটা কার্ড ছিল তার মারণাস্ত্র, এবং বিএনপি এই তিনটা কার্ডেরই সুন্দর ব্যবহার করেছে। ফ্যামিলি কার্ডের কারণে সে নারী ভোটারদেরকে জয় করার চেষ্টা করেছে, নারী ভোটারদের মাধ্যমে পরিবারের অন্যান্যদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে। কৃষক কার্ডের মাধ্যমে সে সোসাইটির একটা অংশকে সে আকৃষ্ট করার চেষ্টা করেছে। হেলথ কার্ড এইটা যদিও শেষ পর্যন্ত অতটা প্রচার পায়নি, কিন্তু ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, স্পেশালি ফ্যামিলি কার্ড, এটা নিঃসন্দেহে ভোটের মাঠে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে জামাতের যে প্রমিসেস গুলো ছিল সেগুলো মানুষের কাছ থেকে অনেকটাই দূরে ছিল, বা জামাতের প্রমিসেস গুলো বুঝতে গেলে আপনাকে পলিসি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, আপনাকে পলিসি নিয়ে ঘাটাঘাটি করতে হবে, সেখানে আপনি তারপর একমত হলেও হতে পারেন। কিন্তু বিএনপি আপনাকে সরাসরি তার বেনিফিটটা বুঝিয়ে দিচ্ছে। বাকির নাম ফাঁকি, নগদে যা পাই তাই হচ্ছে প্রাপ্তি। বিএনপির পলিসি ছিল খুবই সিম্পল। অন্যদিকে জামাত কখনো ভোটারদেরকে ডাইরেক্টলি কোনো ইনসেনটিভ দেয় নাই, ভোটারদেরকে ডাইরেক্টলি কোনো কিছু বলে নাই। জামাতকে ভোট দিলে ভোটাররা সাথে সাথে কি পাবে এরকম কোনো ওয়াদা জামাতে ছিল না। জামাত শুধুমাত্র অ্যান্টি বিএনপি সেন্টিমেন্টকে ফান করে গেছে। সে অ্যান্টি বিএনপি সেন্টিমেন্টের উপর ভর করে, বিএনপি চাঁদাবাজ এই ন্যারেটিভের উপর ভর করে ভোট চেয়েছে। কিন্তু জামাত ক্ষমতায় আসলে জামাত কি ডেলিভার করবে, জামাত ভোটারদেরকে কি দিবে, এই বিষয়টা জামাত স্পষ্ট করে নাই। জামাত বলতে চেয়েছে যে জামাত দুর্নীতি বন্ধ করবে, চাঁদাবাজি বন্ধ করবে। দেখেন, এগুলো হচ্ছে নেগেটিভ প্রমিস, অর্থাৎ যে সমাজে যে বিদ্যমান সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো জামাত দূর করবে। কিন্তু এই দূর করার ফলে ভোটারের কাছে কি যাবে সেটা তো স্পষ্ট না। চাঁদাবাজি বন্ধ হলে কি বস্তিতে যে ব্যক্তিটা থাকেন তার পকেটে টাকা ঢুকবে? এই বিষয়টা কিন্তু জামাত বোঝাতে পারে নাই ভোটারদেরকে। পরোক্ষ বেনিফিট গুলো সেটা আসলে কিভাবে, সেটা জামাত বোঝাতে পারে নাই। অন্যদিকে বিএনপি কোনো পরোক্ষ বেনিফিটের ধার ধারে নাই। সে ডাইরেক্টলি বলেছে যে দুনিয়া জাহান্নামে গেলেও তোমার কাছে তো ফ্যামিলি কার্ডের এই টাকাটা পৌঁছাবে। অর্থাৎ অন্য সবার কথা বাদ দাও, তুমি নিজে তো লাভবান হচ্ছ। কিন্তু জামাত নৈতিকতার প্রতি, ভোটারের নৈতিকতার প্রতি আপিল করা ছাড়া সে নিজে থেকে কোনো কিছু দিতে পারে নাই, দেওয়ার ওয়াদাটা সে করে নাই। পরোক্ষ বেনিফিট গুলো কিভাবে ভোটারের পক্ষে যাবে, ভোটার কিভাবে বেনিফিট গুলো থেকে সে পাবে, উপকৃত হবে, সেটাও জামাত ব্রেকডাউন করে বুঝিয়ে দিতে পারে নাই। এরপরে যে বিষয়টা জামাত জোটের বিপক্ষে গিয়েছে, সে বিষয়টা হচ্ছে বিএনপি একটা ব্রড অ্যালায়েন্স তৈরি করতে পেরেছে, কিন্তু জামাত এ ধরনের কোনো ব্রড অ্যালায়েন্স তৈরি করতে পারে না। আমরা যদি ভোটের মাঠের ফল বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে বিএনপি কাদের ভোট পেয়েছে। বিএনপি ভোট পেয়েছে আওয়ামী লীগের একটা বড় অংশের, বিএনপি ভোট পেয়েছে হিন্দুদের, বিএনপি ভোট পেয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের, বিএনপি ভোট পেয়েছে কালচারাল ফ্যাসিস্টদের, বিএনপি ভোট পেয়েছে হেফাজতের বয়স্ক যে গোষ্ঠীটা আছে এবং তাদের অনুসারীরা আছে তাদের, বিএনপি ভোট পেয়েছে সুন্নি হিসাবে যারা নিজেদেরকে পরিচয় দেয় পরিচিত তাদের, এবং বিএনপি ভোট পেয়েছে চরমোনাইও একটা মুরিদ গোষ্ঠীর। খুবই ব্রড অ্যালায়েন্স, অ্যালায়েন্সটা এতই ব্রড এবং ডাইভার্স যে এইখানে একটার সাথে আরেকটার মিল খুঁজে পাওয়াটাই দুষ্কর। বরঞ্চ সমাজে বিবদমান বিভিন্ন গোষ্ঠী এই অ্যালায়েন্সে যুক্ত হয়েছে, একজন আরেকজনকে দেখতে পারে না। এইরকম দলও, এইরকম গোষ্ঠীও বিএনপিতে যে ভোট দিয়ে এসেছে বিবিধ কারণে। কালচারাল ফ্যাসিস্টরা তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে এসেছে, যে ধানের শীষকে তারা এতদিন মনে করেছে রাজাকারদের প্রতীক। আবার অনেক মোল্লা মৌলভী তারা বিএনপি কে ভোট দিয়ে এসেছে মৌদুদিবার ঠেকাইতে ইসলামের ধারক বাহক হিসেবে চিন্তা করে। কেউ ইসলাম ঠেকাতে ধানের শীষে ভোট দিয়েছে, আর কেউ ইসলাম কায়েম করতে, ইসলামকে হেফাজত করতে ধানের শীষে ভোট দিয়েছে। কিন্তু অন্যদিকে জামাত জোট তারা এই ব্রড অ্যালায়েন্স তৈরি করতে ব্যর্থ হয়েছে। প্রথমে ইসলামের জোট হিসাবে বলা হলো সুন্নি হিসাবে দাবিদার যে গোষ্ঠীটা, হেফাজতের বয়স্ক ধারা যেটা আছে সেই ধারাটা, এবং
চরমোনাইয়ের একটা অংশ এই জোটটা কিন্তু আকৃষ্ট করতে পারে নাই। তারপর আপনার এনসিপির মাধ্যমে সুইং ভোটারদের একটা বড় অংশকে এই জোট আকৃষ্ট করতে পেরেছে। বিএনপির বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড, যেটা 5ই আগস্টের পর থেকে সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছিল, সেটার ফলে এই জোট উপকৃত হয়েছে। কিন্তু আপনার কালচারাল ফ্যাসিস্ট বা আওয়ামী মনা যে ধরনের লোকগুলো আছে, তাদেরকে কিন্তু এই জোট কোনোভাবে আকৃষ্ট করতে পারে নাই। এনসিপি এই জোটে যুক্ত হওয়ার ফলে পতিত ফ্যাসিস্ট শক্তির নেতাকর্মীদের, সমর্থকদের একটা বড় অংশ তারা এই জোটের ব্যাপারে কমপ্লিটলি হোস্টাইল হয়ে যায়। 5ই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের, তৃণমূল নেতাকর্মীদের বিবিধ কর্মকাণ্ডের ফলে পতিত ফ্যাসিস্ট শক্তির নেতাকর্মী, সমর্থকদের একটা অংশ জামাতের প্রতি খানিকটা সহানুভূতিশীল হয়েছিল, এই কারণে যে তারা তো মামলা বাণিজ্য করছে না, তারা চাঁদাবাজি করছে না, অন্তত অ্যাটলিস্ট তাদের কাছে আমার রাইটস গুলো প্রোটেক্টেড আছে। কিন্তু 1.5 বছর ধরে যেহেতু এনসিপি কে আওয়ামী লীগের অ্যান্টিথিসিস হিসেবে পোর্ট্রে করা হয়েছে এবং এনসিপিও এই ক্যারেক্টারাইজেশনে স্বাচ্ছন্দ্য বোধ করেছে, ফলে এনসিপি যখন জামাতের সাথে জোটে গিয়েছে তখন ওই গোষ্ঠীটা, তারা, তাদের একটা বড় অংশ, তারা জামাতের জোটে এটাতে কমফোর্টেবল ফিল করে নাই। তারা মনে করেছে যে যতই চাঁদাবাজি হোক, যতই মামলা বাণিজ্য হোক, ধানের শীষেই তারা মোর কমফোর্টেবল ফিল করছে। মাইনরিটিদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই আনফরচুনেট। বাংলাদেশের বাস্তবতা এবং জামাতের যে রিয়েলিটি, তার যে গঠন, এটার ফলে জামাতের পক্ষে বিজেপি হওয়াটা সম্ভব না। কিন্তু মাইনরিটিদের এবারের যে ভোটিং প্যাটার্ন, তারা যে কমিউনাল লাইনে তারা ভোট দিল, এর ফলে জামাত বিজেপি হওয়ার দিকে ধাবিত হলেও হতে পারে। বিজেপিও কিন্তু একটা সময় আজকের যে বিজেপি, মোদির যে বিজেপি, সেই বিজেপি ছিল না। লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী, তাদের আমলে বিজেপি যথেষ্ট পরিমাণ মুসলিম আপিসমেন্ট করেছে। তারা মুসলিম এমপিও নির্বাচিত করেছে। মুসলিম ভোট উইনিং জন্য বিজেপি নেতারা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার কবর জিয়ারত পর্যন্ত করেছে। কিন্তু 2002 সাল থেকে যখন গুজরাটের গণহত্যার পর থেকে মুসলমানরা একচেটিয়া ভাবে বিজেপি ঠেকাও নীতিতে চলে গেল এবং এর পরের কয়েকটা নির্বাচনে বিজেপি কোনোভাবেই আর মুসলমান ভোট সারা ইন্ডিয়া জুড়ে অ্যাট্রাক্ট করতে পারলো না, তখন মোদি পলিসি নিল যে 80% হিন্দু, 20% মুসলমান, তাহলে বিজেপির 20% মুসলমান ভোট দরকার নেই, 80% ভোট নিয়েই সে সরকার গঠন করার জন্য মোর দ্যান এনাফ স্ট্রেংথ অ্যাকুমুলেট করতে পারবে। এরপর থেকে বিজেপি মুসলমান ভোট কোর্টও করে না, মুসলমান ভোট সে চায়ও না, মুসলমানদের ভালো মন্দ সে দেখে না, এবং মুসলমানরা একচেটিয়া ভাবে কংগ্রেসকে ভোট দেয়। কিন্তু তারপরও ওই 20% এবং হিন্দুদের যে 80%, সেখান থেকে বেশি ভোট, যথেষ্ট পরিমাণ ভোট না আসার কারণে মুসলমানদের একার ভোট ব্যাংক নিয়ে কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে ইফেক্টিভ কোনো বিরোধিতা মাউন্ট করতে পারে না। এর ফলে মুসলমানরা কংগ্রেসের ভোট ব্যাংক হিসাবে শুধুমাত্র কংগ্রেস দ্বারা ব্যবহৃতই হচ্ছে, কিন্তু কংগ্রেসও না তাদেরকে প্রোটেক্ট করছে বা না প্রোটেক্ট করার সে সক্ষমতা আছে। বিজেপি তো এখন আর মুসলমানদেরকে তার কোনো দরকারই নাই, কারণ সে মুসলমান ভোট ছাড়া সে তার রাজনীতি সাজিয়ে নিয়েছে। এইবার জামাত নির্বাচনের আগ পর্যন্ত যথেষ্ট পরিমাণ মাইনরিটিদের মধ্যে ওয়েলফেয়ার পলিটিক্স করেছে, কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, ন্যাশন ওয়াইড, কিন্তু মাইনরিটিরা একচেটিয়া ভাবে জামাতকে রিজেক্ট করেছে। এর ফলে জামাতের মধ্যে এই চিন্তা যেটা বিজেপি ইন্ডিয়াতে করেছে, সেই চিন্তা এখন জামাতের মধ্যে ভর করলেও করতে পারে। যদি জামাত কোনোভাবে কোনো পরিমাণ অ্যাপিজমেন্টের ফলেও সে যদি মাইনরিটি ভোট অ্যাট্রাক্ট করতে না পারে, তাহলে একটা পর্যায়ে যে জামাত কিন্তু হাল ছেড়ে দিবে। এটা সকল রাজনৈতিক দলই করে। যার পিছনে, যেই ভোট ব্যাংকের পিছনে, যে জনগোষ্ঠীর পিছনে আপনি 1000 কোটি টাকা ইনভেস্ট করলেও আপনি তার ভোট পাবেন না, তাহলে আপনি তাকে সন্তুষ্ট করতে চাবেন যে আপনাকে ভোট দিবে। যে আপনাকে কোনোভাবেই ভোট দিবে না, কাজে সে আপনাকে গালি দিল কি প্রশংসা করলো, সেটা আপনার চিন্তা করার কোনো দরকার নাই। এই পলিসি পৃথিবীর সব দেশের সব রাজনৈতিক দলের মধ্যেই আছে।
মাইনরিটিরা এবার যেভাবে সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে ভোট দিয়েছে, সাম্প্রদায়িক মনস্তত্ত্ব থেকে, চিন্তা চেতনা থেকে ভোট দিয়েছে, অতীতেও বাংলাদেশের মাইনরিটিরা যে অসাম্প্রদায়িক ভাবে ভোট দিয়েছে সেটা বলা যায় না, সেখানে আওয়ামী লীগের একটা বড় ডমিনেশন ছিল, এবার সেই জায়গাটা অন্য আর একটা দল এসেছে। এটা জামাতকে উদ্বুদ্ধ করতে পারে বিজেপির লাইনে হাঁটার জন্য। তবে জামাতের পক্ষে বিজেপি হওয়ার ক্ষেত্রে দুটো বড় বাধা আছে। বিজেপি বিজেপি দলটাকে আমরা বলি পলিটিক্যালি মনোথিস্ট একটা পার্টি। হিন্দুদের 33 কোটি দেবতা আছে, হিন্দুদের মধ্যে নানান ধারা উপধারা, বিভিন্ন জাতপাত, নানান বিভাজন আছে। কিন্তু বিজেপি হচ্ছে সেই দলটা যেটা আমাদের অনেক পলিটিক্যাল কমেন্টেটররা আন্ডারমাইন করে, ডাউন প্লে করে, সেটা হচ্ছে বিজেপি নানান ধারার হিন্দু জনগোষ্ঠীকে একত্রিত করেছে, হিন্দু আইডেন্টিটিটাকে বিজেপি সামনে এনেছে। এখানে হয়তো ব্যাখ্যা করার সুযোগ নাই, তবে অনেকে হয়তো জানেন যে হিন্দু আইডেন্টিটিটাই কিন্তু ব্রিটিশ কলোনিয়ালিজমের একটা ফলাফল। এর আগে কিন্তু হিন্দু অর্থে সেরকম কিছু আইডেন্টিটি ছিলই না। বিজেপি হিন্দু লেভেলের মাধ্যমে সমাজে এক্সিস্টিং অন্যান্য আরো অনেক যে সকল ডিভিশন, আরো অনেক যে সকল বিভাজন ছিল, সেগুলোকে সে দূর করার চেষ্টা করেছে। ইনফ্যাক্ট শুধু তাই না, হিন্দু এমন হিন্দু তো বটেই, অনেক সময় বিজেপি এমনকি যারা বৌদ্ধ তাদের কাছে যেও বলেছে, আচ্ছা তুমি বৌদ্ধ, ওটাকে নিয়ে তুমি চিন্তা করো না, তুমি আসলে একটু ডিফারেন্ট টাইপের হিন্দু, তুমি বেসিক্যালি হিন্দু। এইভাবে বিজেপি পলিটিক্যাল মনোথিজম কায়েম করেছে। সে জাতপাতের বিভাজনের ঊর্ধ্বে উঠে এবং ক্লাসিজম এইটাকে, এলিটিজম এইটাকে সে ওভারকাম করে সে ব্রডার হিন্দু আইডেন্টিটির আন্ডারে ইন্ডিয়ার একটা বিরাট সংখ্যক জনগোষ্ঠীকে সে ইউনাইট করতে চেয়েছে এবং বহুলাংশে সে সফল হয়েছে। কিন্তু জামাতের পক্ষে সেটা করা সম্ভব না। বরং ইসলামে যদি 72টা ফেরকা থেকে থাকে, জামাতের আগমনের ফলে এই ফেরকাবাজি তো বন্ধ হয়ই নাই, বরং আরো একটা নতুন ফেরকা অর্থাৎ 73তম ফেরকা হিসাবে জামাত ইসলাম আবির্ভূত হয়েছে। জামাতের সাথে দেওবন্দীদের টানাপোড়েন আছে, জামাতিদের সাথে আহলে হাদিসের টানাপোড়েন আছে, জামাতিদের সাথে সুন্নি দাবিদার যে গোষ্ঠীটা আছে তাদেরও টানাপোড়েন আছে। এছাড়া আরো নানান গোত্র, আরো নানান ফিরকা ইসলামে যেগুলো আছে সেগুলোর সাথে জামাতের একটা দ্বন্দ্ব আছে। কারণ এই সকল ফিরকা গোত্র তারা জামাতকে একটা রাজনৈতিক দল হিসাবে না, বরং একটা ধর্মীয় ফিরকা হিসাবে চিন্তা করে, জামাতকে একটা কম্পিটিটর মনে করে। জামাত যদি মাদ্রাসা তৈরি করে তাহলে সে ভোট বেশি পায় না, বরঞ্চ সে ভোট কম পায়, কারণ এক্সিস্টিং যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসাটা মনে করে তাহলে এখানে আমার যেই পুল, আমার যেই হাব, আমার যেই সমর্থক গোষ্ঠী, সেটার মধ্যে ভাগ বসানোর জন্য জামাত আর একটা মাদ্রাসা দিয়েছে, সে আরো থ্রেটেন্ড ফিল করে। কিন্তু এইটা বিএনপির ক্ষেত্রে বা অন্যান্য দলগুলোর ক্ষেত্রে হয় না। বিএনপি যদি একটা মাদ্রাসা দেয় তাহলে স্থানীয় যে আলেম ওলামা আছে তারা চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, আমার নতুন একটা কর্মসংস্থান তৈরি হলো। আর জামাত যদি মাদ্রাসা দেয় তাহলে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, এখানে জামাত তাহলে আমার যে প্রভাব বলয় সেই প্রভাব বলয়কে খর্ব করার জন্য, তার নিজস্ব প্রভাব বলয় তৈরি করার জন্য এসেছে। ওখানে তো আমার চাকরি হবে না, হবেই না, জামাতের নিজস্ব যেই লোকজন আছে তারা তো ওখানে চাকরি পাবে, এবং চাকরি পাওয়ার পর তারা মাদ্রাসার প্রভাব তৈরি করবে কোথায়? যারা আগে আমার মাদ্রাসায় আসতো তারা এখন ওই মাদ্রাসাতে যাবে। দ্বিতীয় যে বড় সমস্যা জামাতের জন্য সেটা হচ্ছে আরবান মিডল ক্লাস এডুকেটেড উইমেন, কর্মজীবী নারী, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে সেই সকল নারীদের একটা বড় অংশ জামাতের যে ফ্রেমওয়ার্ক, জামাতের যে চিন্তা দর্শন কাঠামো সেটাতে কমফোর্টেবল ফিল করছে না। ডাকসু পর্যন্ত এটা সমস্যা ছিল না, কিন্তু নির্বাচনে জামাত এই বিষয়টাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না, এবং তার দলীয় কাঠামোতে এখানে একটা বড় সমস্যা আছে। দেখেন বিজেপির মোটা দাগে কিন্তু নারী কোশ্চেন নেই। ইনফ্যাক্ট বিজেপি অনেক নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত নারীদেরকে আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটির আওতায় এনেছে, এবং হিন্দুত্ব ফেমিনিজম এটা একটা ধারাই আছে। আপনি চেতন ভগতের বইগুলো যদি পড়েন, উপন্যাসিক, সেখানে দেখবেন উনি হিন্দুত্ব এবং ফেমিনিজমকে খুবই চমৎকার ভাবে ব্লেন্ড করে উনি রচনা লিখছেন। জামাত তার পলিটিক্যাল মেসেজটাকে উইমেন এম্পাওয়ারমেন্ট বা উইমেন ইমানসিপেশন আকারে হাজির করতে ব্যর্থ হয়েছে, যার ফলে জামাতের যে অপোনেন্টরা তারা উইমেন ভার্সেস জামাত একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছে, এবং সেই ফাঁদে জামাত খুব সাকসেসফুলি পা দিয়েছে। যা হোক, জামাত কেন বিজেপি হতে পারবে না সেটা নিয়ে কথা বলা আজকের উদ্দেশ্য না। আজকের উদ্দেশ্যটা হচ্ছে জামাত জোটের নির্বাচনে
কি কি ব্যর্থতা খামতি ছিল। উইমেন কোশ্চেনে জামাত জোট এরপর আরেকটা হোঁচট খেয়েছে, যেই হোঁচটের মাধ্যমে তার নির্বাচনের সময় যে কারচুপি বা নির্বাচনের সময় যে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং, ওইটার শুরুয়াত। আল জাজিরাতে যে ইন্টারভিউটা হলো, যেখানে জামাতের প্রধান শফিকুর রহমান উনি ইন্টারভিউটা দিলেন, সেইখানে তাকে নারী নেতৃত্ব নিয়ে বেকায়দায় ফেলা হলো। এই ইন্টারভিউটা অ্যারেঞ্জ করেছে দুইজন সাংবাদিক। সেই দুইজন সাংবাদিকের ব্যাপারে একটি রাজনৈতিক দলের সাথে যোগসূত্র এটা তো টানা হয়, তবে অন্যান্য আরো অনেক অদৃশ্য শক্তির সাথে তাদের যোগাযোগের কথাটাও খুব বহুল প্রচলিত আছে। প্রথমে জামাতের একটি অংশ এই ইন্টারভিউটাকে বন্ধ করার চেষ্টা করে, পরে আর একটি অংশকে ধরে ওই দুইজন সাংবাদিক এই শফিকুর রহমানের এই ইন্টারভিউটা তারা নিতে সক্ষম হয়। সেখানে নারী প্রশ্নটাকে শফিকুর রহমান মোকাবেলা করতে ব্যর্থ হয়, এবং যখন উইমেন লিডারশিপ এই প্রশ্নটা আসে সে তখন হোঁচট খায়, সেখানে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। এরপর জামাত এই বিতর্কটাকে অ্যাড্রেস করার জন্য জামাতের মহিলা নেতৃত্বকে সামনে আনে, সেইখানেও তারা পর্যাপ্তভাবে বিষয়টাকে অ্যাড্রেস করতে পারে নাই, বরঞ্চ এইটাকে অ্যাড্রেস করতে চেয়ে তারা এটাকে আরো গুবলেট পাকিয়েছে। এরপর এক্স অ্যাকাউন্ট হ্যাক হলো, আপনার আরো কয়েকজন নেতার, মিয়া গোলাম পরওয়ারের, দেলোয়ার হোসেন, একজন এমপি প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ যে এমপি হয়েছে, তাদের এক্স, ফেসবুক এই আইডি গুলো হ্যাক হলো। এই আইডি গুলো হ্যাক করে সেইখানে নারীদের ব্যাপারে আপত্তিকর যে বিভিন্ন বক্তব্য সেগুলো ছাপা হলো। হ্যাকিং এর বিষয়টা জামাত প্রপারলি পলিটিক্যালি ডিল করতে পারে নাই, পলিটিক্যালি কমিউনিকেট করতে পারে নাই, কমিউনিকেশনের মারাত্মক অভাব ছিল, সেটা আবারও ফুটে উঠেছে। এবং এটার ফলে ভোটের মাঠে অনেক বড় প্রভাব পড়েছে, বিষয়টা আসলে এরকম না, কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে সকল কনস্টিটিউয়েন্সিতে, যে সকল শহরের যে সকল কনস্টিটিউয়েন্সিতে জামাত 1000-2000 ভোটের ব্যবধানে হেরেছে, সেই সকল ক্ষেত্রে এইটা একটা বড় প্রভাবক হিসাবে নিঃসন্দেহে ভূমিকা রেখেছে। তারপরে কি হলো? এরপরে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির উনি কিছু টাকা সহ ধরা পড়লেন। সেই টাকা সহ ধরা পড়ার ব্যাপারটা জামাত অ্যাজ এ দল এবং যে নেতা যিনি ধরা পড়েছেন তিনি পলিটিক্যালি ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারলেন না। এগেইন কমিউনিকেশনের অভাব। নির্বাচনের যে প্রচারণাকালীন সময়ে জামাতের নেতাকর্মী, বিশেষ করে মহিলা নেতাকর্মীরা ব্যাপকভাবে নির্যাতিত, নিপীড়িত হতে থাকলো। জামাত সেটাকে পলিটিক্যালি মোবিলাইজ করতে পারলো না, সেটাকে সামনে আনতে পারলো না, এবং একচ্ছত্রভাবে মিডিয়ার একটা আধিপত্য ছিল নির্বাচনের শেষ কয়েকটা সময়, যেটা জামাত কোনোভাবে কাউন্টার ব্যালেন্স করতে পারে নাই। আপনি যদি বিএনপির ফেসবুক পেজ, বিএনপির মিডিয়া সেলে যান, আর জামাতের যদি ফেসবুক পেজে যান এবং দুইটাকে কম্পেয়ার করেন, কন্ট্রাস্ট করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় জামাত এগিয়ে পিছিয়ে গেছে আর বিএনপি এগিয়ে গেছে। জামাতের কোনো মিডিয়া সেল নাই। জামাতের যেই কেন্দ্রীয় পেজটা আছে জামাত ইসলামী, সেখানে আপনি দেখবেন সে ধরনের বিবৃতি দেয়, সেই বিবৃতিটা তারা একটা টেক্সট ফরম্যাটে দেয়, ওটাও তারা কোনো প্যাডে দেয় না, ওখানে ফটো কার্ড আসে না বললেই চলে। আর বিএনপির যে পেজ, বিএনপির মিডিয়া সেলের পেজ, সেখানে বিএনপির সকল শীর্ষ নেতা, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বক্তব্য সেটা তারা রেগুলার বেসিসে সামনে আসে। আপনার ভিডিও যেগুলো আছে সেগুলো যে ক্লিপ করে সামনে আনা, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, তারপর ক্লিপেরও একটা হচ্ছে আপনার সারমর্ম ক্যাপশন আকারে দেওয়া, এই বিষয়গুলো বিএনপি চমৎকার ভাবে করতে পেরেছে, কিন্তু জামাত পারে নাই। নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হলো বা ঘোষণা হওয়া শুরু হলো, তখন আমরা দেখলাম যে জামাত কি করলো। জামাতের যেই পেজ থেকে আমরা দেখলাম যে একটা খুবই অ্যামেচারিশ একটা এক্সেল শিটের মতন একটা তারা আপলোড করার চেষ্টা করলো, একটা বার গ্রাফের টাইপে তারা আপলোড করার চেষ্টা করলো। অর্থাৎ জামাতের প্রচার বিভাগের দায়িত্বে যারা ছিলেন তারা প্রচারণা এই জিনিসটা তারা কমপ্লিটলি জানেন না, এটাতে তারা একদমই নন এক্সপার্ট। আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি, এটা কারণ হচ্ছে জামাত একটা ক্যাডার ভিত্তিক দল। তারা যখনই দেখেছে যে ফেসবুক বা ইউটিউব প্রচারণা এই জিনিসগুলো হচ্ছে আপনার
তথ্য প্রযুক্তি নির্ভর, তখন তারা মনে করেছে যে এটার জন্য তাহলে আইটির লোক দরকার। আর আইটির লোক কোথায় পাওয়া যায়? তারা চিন্তা করেছে যে তাহলে এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যারা গ্রাজুয়েট তাদের কাছে, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট থেকে যারা গ্রাজুয়েট ওদের কাছে দিয়েছে প্রচার প্রচারণা দল কাজ। অথচ প্রচার প্রচারণা তো আপনার মার্কেটিং ডিপার্টমেন্টে, পলিটিক্যাল কমিউনিকেশনের উপর যারা এক্সপার্ট, যারা সাংবাদিকতা করেছে তাদের কাজ। কিন্তু তা না দিয়ে কিছু ইঞ্জিনিয়ারের উপর জামাত নির্ভর করেছে। এই ধরনের যে আপনার যোগ্যতাকে রেকগনাইজ করার সেই অভাবটা জামাতের সর্বস্তরে ছিল। তাদের ইশতেহার প্রণয়ন, এটা কোনো পলিটিক্যাল ইশতেহার হয়নি, এটা কোনো গ্রহণযোগ্য ইশতেহার হয়নি। ইশতেহারের পলিসি হচ্ছে আপনি ভোটারকে কি দিবেন সেটা ক্লিয়ারলি বলবেন। আপনি 21 দফা দেখেন, যুক্তফ্রন্টের 21 দফাতে এত কেন পপুলারিটি পেয়েছিল? যুক্তফ্রন্টের 21 দফার যেই বীজ ছিল সেই বীজটাই কিন্তু বিএনপি নিয়েছে। যুক্তফ্রন্টের 21 দফা খুবই ক্লিয়ার, কোন ধরনের ক্ষতিপূরণ ছাড়া জমিদারি উচ্ছেদ করতে হবে। এটা পাকিস্তান আন্দোলনের দাবি ছিল, 47 সালের আজাদের দাবি ছিল। এ কারণে মানুষ এটার সাথে রেজোনেট করতে পেরেছে। কৃষকের জমির অধিকার, এটা ছিল 21 দফায়, ছিল কৃষি ঋণ মওকুফের দাবি। এই বিষয়গুলোর ফলে জনগণ বুঝতে পেরেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি এই দলটাকে ভোট দেই, এই জোটটাকে ভোট দিই, তাহলে আমার পকেটে এই জিনিসগুলো আসবে, আমার লাভ এটা, আমার স্বার্থ এটা। এই কারণে সে ভোট দিয়েছে। বিএনপি দেখেন, সে কিন্তু কৃষি ঋণ মওকুফের কথা বলেছে, সে জনগণকে কি কি দিবে সেগুলো বলেছে। আপনি এরপর দেখেন যে 6 দফা এত পপুলারিটি পেয়েছে কিনা। মানুষকে বলা হয়েছে 6 দফা হলে সে চাকরি পাবে। 52 ভাষা আন্দোলন, কেন 52 ভাষা আন্দোলন ছাত্ররা করেছে? কারণ তখন বলা হয়েছিল যে ভাষা আন্দোলন না করলে সকল চাকরিরা বিহারিরা নিয়ে যাবে। তো এই জন্য আমাদের রাষ্ট্রভাষা বাংলা করতে হবে। শুধুমাত্র প্রাদেশিক ভাষা বাংলা হইলে হবে না, মাতৃভাষা বাংলা হইলে হবে না, রাষ্ট্রভাষা বাংলা হইতে হবে উর্দুর পাশাপাশি। তাহলে বাঙালিরা সচিব হবে, বাঙালিরা বড় বড় পোস্ট পাবে। জামাত তার নির্বাচনী ইশতেহারে কোনোভাবেই জনগণকে কোনো ধরনের আশা দেখাতে পারে নাই, তার স্বার্থের বিষয়টা স্পষ্ট করতে পারে নাই। শুধু বিএনপি চাঁদাবাজি করবে আর জামাতকে ভোট দিলে নাকি জামাত চাঁদাবাজি দূর করবে, এইটা ছাড়া জামাতের কোনো প্রপোজাল ছিল না জনগণের জন্য। এবং কমিউনিকেশনের যে অভাবটার কথা বলছি সেটা তো আছেই। এই সবকিছুর কারণ হচ্ছে জামাত এক্সপার্ট চিনতে এবং এক্সপার্টকে প্লেস করতে সে ব্যর্থ হয়েছে। আমরা যেটা দেখেছি যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে জামাতে শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে একজন টাউটকে তারা নিয়োগ দিয়েছে, এবং তার ফলাফল আমরা দেখলাম যে সে এমন একটা চিঠি পেয়েছে যেটা জামাতের জন্য পলিটিক্যালি ব্যাকফায়ার করেছে, একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। ইলেকশনের দিন জামাত জোট আরো কয়েকটা জায়গায় বিএনপি থেকে পিছিয়ে গেছে। এই যে কাজগুলো হলো, দেখেন এখানে কিন্তু এখনো ভোট গ্রহণ শুরুই হয়নি, কিন্তু সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন অলরেডি হয়েছে এবং হচ্ছে। ইলেকশনের দিন কি হলো? ইলেকশনের দিন জামাত বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টই দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? বিএনপির লোকজন জামাতের লোকজনকে ভয়ভীতি দেখিয়েছে। আর জামাতের লোকজন তো সাধারণ জনগণ না, জামাতের লোকজন হচ্ছে তার যে সকল রোকন শিবিরের নেতাকর্মী বা জামাতের যে সদস্য সহযোগী সদস্য, তারা তারা কারা হয়? তারা হয় স্কুলের টিচার, মাদ্রাসার টিচার, পেশাজীবী বিভিন্ন। তারা তো গুন্ডা মাস্তান না। এবং কিভাবে একটা থ্রেটের মুখে, পলিটিক্যাল একটা থ্রেটের মুখে টিকে থাকতে হয়, এই জিনিসটাও তারা ওইভাবে জানে না। তার ফলে যখন তাদেরকে চাপ প্রয়োগ করা হলো বিভিন্ন জায়গা থেকে, তারা সিম্পলি ময়দান ছেড়ে দিল, তাদেরকে বের করে দেওয়া হলো, তারা কোনো ধরনের ফাইট পুট আপ না করে তারা ছেড়ে দিল। এরকম বেশ কিছু কনস্টিটিউয়েন্সিতে হয়েছে। জামাতের প্রতিপক্ষ যেটা করেছে, আপনার সে নিজের এজেন্ট দিয়েছে, দামি একটা প্রার্থী দাঁড় করিয়েছে, বা অন্যান্য আরো একটা দুইটা দলের প্রার্থী দাঁড় করেছে, তাদের এজেন্টরাও তার হয়ে কাজ করেছে। ফলে যখন জোহরের নামাজের সময়, দুপুরের ভাতের সময়, ভাত খাওয়ার সময় যখন হয়েছে, তখন তারা বলেছে যে ভাই তাহলে আপনি, জামাতের এজেন্টকে তারা বলছে, ভাই আপনি তাহলে ভাত খেয়ে আসেন, আপনি তাহলে জোহরের নামাজটা পড়ে আসেন, আমরা তো এখানে আছি, আমরা দেখছি, আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো তারা দেখে যাচ্ছে ঠিক আছে, কারণ দুইটা তিনটা প্রার্থীর এজেন্ট আছে, যদি কোনো একজন প্রার্থীর এজেন্ট কিছু ঘাপলা করতেও চায় তাহলে হয়তো অন্য এজেন্টরা তাকে বাধা দিবে। তো সে নির্ভয়ে খেতে গিয়েছে বা নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়তে থেকে এসে বা খেতে এসে, খাওয়া শেষ করে এসে সে দেখে যে ওমা 200 ভোট এক্সট্রা পড়ে গেছে, 300 ভোট এক্সট্রা পড়ে গেছে। কিভাবে হয়েছে? যে তিনটা এজেন্ট, সে তো আসলে একই প্রার্থীর জন্য কাজ করতেছে, মার্কা যেটাই হোক। সেখানে জামাত সর্বোচ্চ একজন এজেন্ট দিতে পেরেছে,
প্রতিটা বুথে। আবারও দেখেন জামাতের এজেন্ট গুলো কিরকম, তারা খুবই নিরামিষ প্রকৃতির, পেশাজীবী, ডায়াবেটিসওয়ালা, মাদ্রাসার শিক্ষক, স্কুল শিক্ষক, খুবই নিরীহ। অন্যদিকে অন্যান্য যারা এজেন্টরা আছে তারা গায়ে গতরে শক্তিশালী, তাদের মধ্যে একটা মেইন ক্যারেক্টার, একটা ভাইব আছে। সো যখন ভোট গণনা হয় তখন কোনো ব্যালটকে যদি স্ট্রাইক করতে হয়, কোনো ব্যালটকে যদি বাতিল করতে হয়, সেটা যে জোরালোভাবে আপত্তি তোলা বা কোনো ব্যালটকে কেন জোরপূর্বক বাদ দেওয়া হচ্ছে সেই ব্যাপারে জোরালোভাবে কথা বলা, সেই কথাগুলো বলার ক্ষেত্রেও তারা কর্নার্ড হয়ে আছে। আর ওখানে যেহেতু আপনার অলরেডি এজেন্ট, তারপর প্রশাসন থেকে শুরু করে আরো বিভিন্ন বিষয় আছে, সেখানেও আপনার তারা জামাতের লোকজন কার্যকরভাবে, এজেন্টরা কার্যকরভাবে ভূমিকা পালন করতে পারে নাই। এটা তো গেল ভোট গ্রহণের প্রক্রিয়া, এজেন্টদের বিষয়। তার আগে আসি, দেখেন যখন ভোট গ্রহণ যখন শুরু হচ্ছে, কেন্দ্রের সামনে, প্রতিটা কেন্দ্রের সামনে বিএনপির 50-60 জন লোক তারা দাঁড়িয়েছিল। নেসেসারি না যে তারা সেখানে ঝামেলা করেছে, বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং বিএনপির লোকজন সেখানে তেমন কোনো হই হুল্লোড় বা কোনো গ্যাঞ্জাম করে নাই। তারা সিম্পলি ওখানে ধানের শেষের টি শার্ট পরে, গেঞ্জি পরে তারা দাঁড়িয়েছিল। আর জামাত বা জামাত জোটের 5-6 জন লোক ওখানে গিয়েছে। বিএনপির 50-60 জন আর জামাত জোটের 5-6 জন। বিএনপির যারা গিয়েছে তারা গায়ে গতরে খুবই শক্তিশালী, দেখলে আপনার একটা সমীহ ভাব হবে বা আপনার মন, আপনি একটু ইন্টিমিডিয়েটেড ফিল করবেন। অন্যদিকে জামাতের যে 5-6 জন, তারা ভোটারদেরকে, জামাতের পক্ষে যারা ভোট দিতে আসছে, জামাতের জোটের পক্ষে যারা ভোট দিতে আসছে, তাদেরকে তারা আশ্বস্ত করবে কি, তারা নিজেরাই দূরে দূরে থাকে, শাই ফিল করে। ভোটার যখন রিক্সা থেকে নামে, ভোটারকে সালাম কালাম দিয়ে, ভোটারকে লাইন চিনিয়ে দেওয়া, ভোটারকে ভোট দেওয়ার পদ্ধতি বুঝিয়ে দেওয়া বা ভোটার স্লিপ এনে দেওয়া, এরকম কিছু রসম রেওয়াজ আছে। বিএনপির লোকজন এই রসম রেওয়াজ গুলো খুব চমৎকার ভাবে পালন করেছে। ইনফ্যাক্ট ভোটারকে আনার জন্য বিএনপি প্রতিটা কেন্দ্রে 4টা-5টা করে রিক্সা দিয়েছে। জামাত জোট অনেক ক্ষেত্রে একটা রিক্সাও পর্যন্ত রাখে নাই। এবং ভোটারদের একটা সাইকোলজি আছে, সে ভোটার স্লিপটা যার কাছ থেকে পায়, তাকে সালামটা যে দেয়, বা হচ্ছে সে যখন দেখে যে আশেপাশে যেই দলের লোকজন, যে প্রার্থীর লোকজন বেশি, সে তাকে ভোট দিতে অনেক সময় অনুপ্রাণিত হয়। কারণ কোন ভোটার সাধারণত ভোট নষ্ট করতে চায় না। এই আমাদের দেশে বিশেষত এই মেন্টালিটিটা খুবই প্রকট। ভোটার তাকেই ভোট দিতে চায় যাকে ভোট দিলে ভোটটা গচ্চা যাবে না, ভোট যাকে ভোট দিবে সে যেন নির্বাচনে জেতে। তো যখন একজন ভোটার লাইনে দাঁড়িয়ে দেখছে তার আশেপাশে 50-60 জন ধানের শীষে টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, সাইকোলজিক্যালি সে ফিল করে এই কেন্দ্রে বোধহয় ধানের শীষ শক্তিশালী, এই কেন্দ্রে বোধহয় ধানের শীষ জয়ী হবে। সে অনেক সময় অতটা চিন্তা করার সুযোগ পায় না যে আচ্ছা ঠিক আছে, এখানে 50-60 জন ধানের শীষের লোকজন দাঁড়িয়ে আছে, বাট এরা তো ভোটার না, ভোটারদের মধ্যে ধানের শীষের প্রভাব কত সেটা তো আমরা ফলাফল আসার আগ পর্যন্ত জানতে পারবো না। কিন্তু এই সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট, এইটার ফলে অনেকেই প্রভাবিত হয়। এগেইন এটা ইললিগাল কিছু না, এটা সিম্পলি জামাতের ব্যর্থতা, যে সেটা, এবং জামাত জোটের ব্যর্থতা যে তারা এরকম লোক নিয়ে এসে শক্তি প্রদর্শন করতে পারে নাই, ভোটারদেরকে আশ্বস্ত করতে পারে নাই, এই সাইকোলজিক্যাল খেলাতে সে জিততে পারে নাই। এটার কারণ আছে, সেটা কারণ হচ্ছে জামাতের যে পার্টি স্ট্রাকচার। জামাত কোনো গণমুখী সংগঠন না, গণসংগঠন না, এটা একটা লেনিনিস্ট পার্টি এবং এই পার্টিতে খুবই অল্প মানুষজনকে নেওয়া হয়। বিএনপি যেখানে আপনার সমাজের সর্বস্তরের সকল মানুষকে ইনক্লুড করতে পারে, দলে জায়গা দিতে পারে, সেখানে আপনি যদি আজকে জামাতে যুক্ত হতে চান, জামাত আপনাকে কিন্তু যুক্ত করতে দিবে না। সে আপনাকে একটা বইয়ের লিস্ট ধরিয়ে দিয়ে বলবে যে আপনি এতগুলো বই আগে পড়ে আসেন, তারপর আপনার পরীক্ষা নিবে, তারপর সে, আপনি পরীক্ষা পাশ করলে হয়তো আপনাকে দলে যুক্ত করলেও করতে পারে। এই সকল কারণে জামাত কেন্দ্রে যথেষ্ট পরিমাণ লোক রাখতে পারে নাই, ভোটারদেরকে আশ্বস্ত করতে পারে নাই। তারপর ফল গণনার সময় এবং ডিসি অফিসে যে খেলাটা হয়, সেই খেলাতেও জামাত অপরিপক্কতার পরিচয় দিয়েছে। সে উপস্থিত থেকে যথেষ্ট পরিমাণ পলিটিক্যাল প্রেসার এবং পলিটিক্যাল পাওয়ার সেটা প্রদর্শন করে ভোটের ফলাফল বুঝে ঠিক মতো আদায় করে নিয়ে আসতে পারে নাই। এগেইন আমরা যদি যাই তাহলে আমরা দেখব যে জামাতের প্রচার বিভাগের এখানে ব্যাপক দুর্বলতা আছে। এনসিপির নেতৃত্ব, তাদের সাথে যখন কোনো সমস্যা হয়েছে, কোনো যখন কোথাও
ইরেগুলারিটিজ এর বিষয় তারা দেখেছে, তারা সাথে সাথে ফেসবুকে লাইভে এসেছে, তাদের ফেসবুক পেজ থেকে প্রোফাইল থেকে তারা এই সকলকে এই বিষয়ে আপডেট দিয়েছে, জনগণকে অবহিত রেখেছে এবং জনগণের সাথে রেগুলারলি তারা কানেক্টেড থেকেছে। অন্যদিকে জামাতের নেতারা, ইভেন এমপি প্রার্থীরা, তারা জনগণের সাথে মোটেই কানেক্টেড ছিল না। জনগণকে তারা রেগুলারলি আপডেটেড রাখার কোনো প্রয়োজনীয়তাই উপলব্ধি করে নাই। এগেন এটার কারণ জামাতের যে পার্টি সিস্টেম। জামাতের লোক তারা মনে করে যে জামাত মানেই হচ্ছে জনগণ, জামাত মানেই পৃথিবী। সো তারা জামাতের যে সকল কর্মী আছে তাদেরকে গোপন একটা মেসেঞ্জার গ্রুপে, গোপন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, গোপন একটা টেলিগ্রাম গ্রুপে তারা হয়তো কিছু আপডেট জানিয়েছে এবং তারা মনে করছে দ্যাট ইজ এনাফ। জনগণকে আর কোনো জবাবদিহিতার জায়গা নাই, জনগণকে কোনো কিছু আপডেটেড রাখার দরকার নাই। জনগণকে সাথে নিয়ে যে তারা একটা পলিটিক্যাল মুভ নিবে, সেটা তাদের সেই ফিলটা বা সেই প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়াটা তারা জানে না। এই সকল কিছু মিলিয়ে ওই যে নির্বাচনে জোট গঠন হতে দেরি হওয়া, সেই জোট গঠন থেকে, যে জোট গঠনে বিলম্ব হওয়া থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত, এই নির্বাচনের দিন পর্যন্ত, ডিসি অফিস থেকে ফল বের করে নিয়ে আসার মুহূর্ত পর্যন্ত ক্রমাগতভাবে জামাত জোটের যেই ব্যর্থতা, যেই খামতিগুলো, সেইটার সমষ্টি হচ্ছে, ফলাফল হচ্ছে ৭৭টা সিটে জামাত জোটে আটকে যাওয়া। যদি এই বিষয়গুলো না হতো, এগুলো যদি তারা ইফেক্টিভলি অ্যাড্রেস করতে পারতো, এই প্রবলেমগুলো যদি তারা অ্যাড্রেস করে এগুলো যদি সলিউশন তারা হাজির করতে পারতো, তাহলে ক্ষমতায় জামাত জোট যেতে পারতো কিনা সেটা বলার এখনো তো আর কোনো সুযোগ নাই। তবে নিঃসন্দেহে তারা বর্তমানে যে ফল করেছে তার চেয়ে অনেক ভালো ফলাফল অর্জন করতে পারতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।